থেকে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করার জন্য। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। তো প্রথমে আমরা বুঝবো যে ফাংশনটা আসলে কি, হোয়াট ইজ ফাংশন। ফাংশন বলার আগে আমরা বলবো, আমরা তো সম্পর্ক বা রিলেশন বা অন্যয় যে নামেই বলি না কেন এই সম্পর্কে তো জানি যে একটা বিষয়ের সাথে আর একটা বিষয়ের সম্পর্ক বা যোগসূত্র, এটাই হচ্ছে মূলত অন্যয়। তো মনে করো যে তোমার কাছে 5 টাকা, 50 টাকা, 500 টাকার 3টা নোট আছে এবং তোমার বন্ধু মনে করো তুমি এ, তোমার কাছে 5 টাকা, 50 টাকা, 500 টাকা 3টা নোট আছে এবং বি তোমার বন্ধু, তার কাছে 5 লিখে ফেলছি আমি, 50, 500 এবং বি তোমার বন্ধু, তার কাছে আছে 10 টাকা, 100 টাকা ও 1000 টাকার 3টি নোট। তো খেয়াল করে দেখো যে তোমার কাছে যে টাকার নোটগুলো আছে তোমার বন্ধুর কাছে সেই টাকার নোটের দ্বিগুণ মূল্যমানের নোটগুলো কিন্তু আছে। তো এখানে খেয়াল করে দেখবে যে 5 টাকার দ্বিগুণ 10 টাকা, 50 টাকার দ্বিগুণ 100 এবং 500 দ্বিগুণ 1000 টাকার নোট তার কাছে আছে। অর্থাৎ তোমার কাছে যে নোটগুলো আছে, তোমার বন্ধুর কাছে যে নোটগুলো আছে, এই নোটগুলোর মাঝে কিন্তু একটা সম্পর্ক আছে যে তোমার কাছে যত টাকারই নোট থাকুক না কেন তোমার বন্ধুর কাছে তার দ্বিগুণ পরিমাণ টাকার নোট আছে। অর্থাৎ তোমার কাছে যদি মনে করি x টাকার নোট আছে তাহলে অবশ্যই তোমার বন্ধুর কাছে 2x টাকার নোট আছে। ধরে নিচ্ছি যে তোমার কাছে যত যে টাকাগুলো নোট আছে তার সেট A এবং A সেটের উপাদান হচ্ছে একইভাবে 5, 50, 500 এবং বন্ধুর কাছে যে টাকার নোটগুলো আছে তার সেটকে আমরা বলছি 10, 100, 1000। তো এই দুটি সেটের মাঝে আমরা একটি সম্পর্ক লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে বি সেটের উপাদানগুলো এ সেটের প্রত্যেকটি উপাদানের দ্বিগুণ। অর্থাৎ এ সেটের উপাদানগুলো যদি আমরা x দিয়ে প্রকাশ করি, বি সেটের উপাদানগুলো যদি y দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা দেখতে পাবো y is equal to 2x, অর্থাৎ y এর প্রত্যেকটি মান x এর মানের দ্বিগুণ। এটি কিন্তু একটি সম্পর্ক নির্দেশ করে এবং এটাই অন্যয়। একটি অন্যয় বা সম্পর্ক ফাংশন কখন হবে সেটার জন্য দুটি শর্ত আছে। এই শর্ত দুটি যখন এই কোনো অন্যয় বা সম্পর্ক সিদ্ধ করবে বা এই শর্ত দুটি মেনে চলবে তখন এই ফাংশন, তখন সেই অন্যয় বা সম্পর্কটি ফাংশন হয়ে যাবে। তো অনেকে হয়তো খেয়াল করছো যে আমরা এখন ফাংশনের ধারণায় প্রবেশ করতে যাচ্ছি। তো আমাদের এখানে এই অংশটুকু আমরা মুছে দিচ্ছি। তো খেয়াল করে দেখো x এর প্রতি x, এই যে আমাদের x দ্বারা বোঝাচ্ছি a সেটের প্রত্যেকটি উপাদান, x এর প্রতিটি মানের জন্য y বা b সেটে এক একটি মান আছে। অর্থাৎ 5 টাকার কারণে এখানে 10 আছে, 50 টাকার কারণে 100 আছে এবং 500 টাকার কারণে 1000 আছে। তো এই 5, 50, 500 এর কারণে যে 10, 1000, 100, 1000 এই যে আছে, এই যে প্রত্যেকটি x এর মানের জন্য এই y এ এক একটি ভিন্ন ভিন্ন মান পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ফাংশনের একটা শর্ত। অর্থাৎ x এর প্রতিটি মানের জন্য x এর প্রতিটি মানের জন্য y এর একটি মান থাকবে। এখন x এর প্রতিটি মানের জন্য y এর একটি করে মান থাকবে। খেয়াল করো, একটি মান থাকবে আর একটি করে মান থাকার মধ্যে একটা পার্থক্য আছে। অর্থাৎ একটা x এর জন্য আমরা কিন্তু একটাই y পাবো, একই x এর জন্য মাত্র একটি y পাওয়া যাবে। অর্থাৎ 5 টাকার নোটের বিপরীতে কেবলমাত্র 10 টাকা পাওয়া যাবে। 5 টাকার নোটের বিপরীতে কিন্তু 20 টাকার নোট পাওয়া যাবে না, কারণ সেটা 5 টাকার 4 গুণ বা 5 এর 4 গুণ, 2 গুণ নয়। কিন্তু আমাদের সম্পর্কটা হচ্ছে এটা হবে এর দ্বিগুণ। তো অর্থাৎ x এর প্রতিটি মানের জন্য y এর একটি করেই মান থাকবে, y এর দুটি মান থাকা যাবে না। এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে যে ভিন্ন ভিন্ন x এর জন্য y এর মান আবার এক হতে পারে। অর্থাৎ x এর মান মনে করো কোনো একটি সেট যেখানে x এর মান -1 এবং 1 এবং সম্পর্কটি যদি হয় এরকম y = x², আমরা যদি বলি, তো এখানে আমরা দেখব যে x এর মান যখন -1 তখনও y = 1 এবং x এর মান যখন 1 তখনও y = 1। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন ভিন্ন x এর জন্য একই y এর মান আছে, এটা কিন্তু সম্ভব। তবে একটি x তবে
একই এক্স এর জন্য দুটি ভিন্ন ওয়াই এর মান থাকতে পারবে না। তো এই সম্পর্ক যদি সমাধান করে কোনো এই শর্ত যদি সমাধান করে আমাদের কোনো সম্পর্ক বা অন্যয়, তাহলে আমরা সেটাকে ফাংশন বলতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের ফাংশনের ধারণা। এখন ফাংশন সম্পর্কে কথা বলতে গেলে আমাদের আরো দুইটি তিনটি ধারণা চলে আসে, সেগুলো হচ্ছে ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ ইত্যাদি। তো এগুলো আসলে কি চলো দেখা যায়। সো ডোমেইন অফ আ ফাংশন, ডোমেইন হচ্ছে আমরা যে এই যে সম্পর্ক দেখিয়েছি y is equal to 2x, আমরা আগে যে অংশটি নিয়ে কথা বলতেছিলাম y is equal to 2x, অর্থাৎ x এর এক একটি মানের জন্য y এর মান পাওয়া যাবে। অর্থাৎ x এর যে সকল মান আমরা এই ফাংশনের সম্পর্কে বসাতে পারবো সেই সব মানের সমষ্টি থাকবে ডোমেইনে, অর্থাৎ ডোমেইনে থাকবে x এর সকল সম্ভাব্য মান। আর কোডোমেইনটা কি? আমরা যখন কোনো ফাংশন বর্ণনা করি এভাবে x is a function of a to b, তখন এই যে b অর্থাৎ x এর প্রত্যেকটি মানের জন্য y এর সম্ভাব্য যতগুলো মান হতে পারে সেই মানের সেটগুলো, সেই মানগুলো নিয়ে গঠিত হয় কোডোমেইন। এখন আরেকটি থাকে রেঞ্জ। তো কোডোমেইন আর রেঞ্জের মধ্যে আসলে পার্থক্য কি? মনে করো তোমার কাছে যে আমাদের আগের উদাহরণ থেকে 5, 50 এবং 500 টাকার তিনটা নোট আছে, কিন্তু তোমার বি বন্ধুর কাছে বি বন্ধু ছিল, বি বন্ধুর কাছে আছে 10, 100 ও 1000 টাকার তিনটি নোট। ধরে হচ্ছে আর এক বন্ধুর কাছে আছে 10, 20, 100, 1000 টাকার চারটি নোট। তো এখানে আমরা যদি ফাংশনটা এভাবে বর্ণনা করি, a is a function from a to c, হ্যাঁ a is a function of a to c, তাহলে দেখো এর 5 এর জন্য এখানে 10 আছে, 50 এর জন্য 100 আছে, 500 এর জন্য 1000 আছে, কিন্তু এই 20 এখানে নেই। তো এক্সট্রা এলিমেন্ট থাকার পরেও আমরা এই ফাংশনটি এভাবে বর্ণনা করতে পারি, কারণ এখানে অন্তত ওই সকল ভ্যালুগুলো আছে যা x এর এই ফাংশনাল ভ্যালু থেকে আমরা পাই, সাথে এক্সট্রা কিছু ভ্যালু থাকতে পারে। এমনটা যদি হয় সেটা হবে আমাদের সি হবে আমাদের কোডোমেইন। এখানে সম্ভাব্য ভ্যালু, সকল সম্ভাব্য ভ্যালু আমরা এখানে লিখব কোডোমেইনে। কিন্তু রেঞ্জে আমরা লিখব, রেঞ্জ হবে সেট বি, কারণ এখানে আমাদের ফাংশনে এই ফাংশনের যে রিলেশন, ফাংশনাল রিলেশন বা সমীকরণ, এই সমীকরণে আমরা এক্স এর মানগুলো বসিয়ে যা যা পাবো তাই হচ্ছে আমাদের এখানে ফাংশনে বসিয়ে যেসব মান পাবো সেটা নিয়ে আমাদের গঠিত হবে রেঞ্জ। এই জন্য বলা হয় যে যখন রেঞ্জ আর কোডোমেইন সমান হবে তখন সেটা সার্বিক ফাংশন হবে, অর্থাৎ ফাংশনের যে ডেফিনিশনটা বা সংজ্ঞাটা দেওয়া থাকবে সেটা পুরো ফাংশনের সবগুলো বৈশিষ্ট্য ধারণ করবে। এবং আমাদের আরেকটি আছে এক এক ফাংশন। তো এক এক ফাংশনটা কি? এই যে দেখো 5 এর জন্য আছে 10, 50 এর জন্য আছে 100 এবং 500 এর জন্য আছে 1000, অর্থাৎ x এর প্রত্যেকটি ভ্যালুর জন্য y এর আমরা বলেছি x এর দুইটি ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য y এর একই ভ্যালু থাকতে পারে, তবে x এর একটি ভ্যালুর জন্য y এর দুটি ভ্যালু থাকতে পারবে না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 5 এর জন্য 10ই আছে, 50 এর জন্য 100ই আছে এবং 500 এর জন্য 1000ই আছে। তো x এর প্রত্যেকটি ভ্যালুর জন্য y এর একটি করে ভ্যালু আছে, এবং বিপরীতে পরস্পর প্রতিচ্ছবি বা পরস্পর ফাংশনাল ভ্যালু হিসেবে জাস্ট এক সম্পর্ক। 5 এর জন্য 10, 50 এর জন্য 100, 500 এর জন্য 1000, এভাবে করে যে এক সম্পর্ক, এটাই হবে আমাদের এক ফাংশন। তো এখন আমাদের বইয়ে আমরা অনেক ধরনের ম্যাথ করে থাকি, তো সেখানে আমরা যে এক ফাংশন, সার্বিক ফাংশনের অনেক ধরনের ম্যাথ করেছি, কিন্তু আসলে আমরা অনেকে বুঝিনি যে আসলে আমরা কি করছি। তো আশা করি তোমাদের কাছে বিষয়টি অনেকটা পরিষ্কার হয়েছে। আমি তোমাদেরকে বলবো তোমরা আমাদের এই লাইভ ক্লাসটি শেয়ার করো, কারণ এরপরেই আমরা চলে যাচ্ছি অন্তরীকরণ, যোগজীকরণের মতো ক্যালকুলাসের মজার বিষয়। এবং তোমরা যদি আমার এই ফাংশনের বিষয়টি বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দাও যে ফাংশনের ধারণাটি এখন তোমার কাছে পরিষ্কার হয়েছে কিনা। তো এরপর আমরা ফাংশন সম্পর্ক থেকে ফাংশনে ম্যাথ করার জন্য দুটি শর্টকাট টেকনিক দেখব, যেটা আমরা ম্যাথের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো, আবার অবজেক্টিভ যা এখান থেকে অবশ্যই থাকবে পরীক্ষায় সে তার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। f is equal to x plus b।
তো আমাদের ইনভার্স ফাংশন বের করতে হয়। ইনভার্স ফাংশন বের করার জন্য আমরা অনেক বড় সমীকরণ দিয়ে অনেক কিছু করে লিখি, কিন্তু এটা একবারে অবজেক্টিভের জন্য সময় নষ্ট না করে কিভাবে আমরা দ্রুত দেখতে পারবো সেটা আমরা দেখব। if is a function f is equal to ax plus b, তাহলে f ইনভার্স এইভাবে আমরা লিখতে পারি f of x is equal to ax plus b, তাহলে f ইনভার্স x is equal to x minus b by a। অর্থাৎ এই যদি এভাবে কোনো ফাংশন দেওয়া থাকে তার ইনভার্সটি হবে এরকম। তো আমরা একটা উদাহরণ দেখি। আমাদের দেওয়া আছে f of x is equal to 3x plus 2, তাহলে আমাদের বলা হলো f ইনভার্স x কত। তো এটা খুব সহজ, এটা আমরা এখন এখান থেকে আমরা এই সমীকরণের সাথে মিলিয়ে দেখব। এখানে a হচ্ছে 3, b হচ্ছে 2, তো আমরা লিখতে পারি x minus 2 divided by 3। x minus 2 divided by 3 হচ্ছে এই ফাংশনের ইনভার্স। তো এভাবে করে খুব দ্রুত আমরা ইনভার্স বের করে ফেলতে পারছি। তো আরেকটি একইভাবে আরেক প্রকার ইনভার্স বের করতে বলা হয়। ধরো f of x is equal to ax plus b divided by cx ax plus b divided by cx plus d। এটা যদি দেওয়া থাকে তাহলে এর ইনভার্স বের করতে বলা হয়। এটা আগেটা চেয়ে আরেকটু বেশি লেংদি প্রসেস। সো আমরা অবজেক্টিভের জন্য বা সাবজেক্টিভের জন্য এর জন্য খুব সহজে আমরা এর ইনভার্সটা দেখে ফেলি। সো এই ক্ষেত্রে f ইনভার্স x হবে, খেয়াল করে দেখো এখানে ax plus b cx plus d। তো এখানে আমরা কি করব সেটা হচ্ছে এই যে x একই রকম ভাবে থাকবে। এই যে b এবং c এ দুটির মান কিন্তু আমরা চেঞ্জ করব না, অর্থাৎ এখানে প্লাস b এবং এখানে c, এই b এবং c আমরা এখানে রেখে দিব এবং এখানে cx থেকে যাবে। কিন্তু এই যে আমাদের a এবং d ছিল, এখানে কিন্তু এর মান পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে মাইনাস dx মাইনাস a। অর্থাৎ a এর মান দুটি স্থান পরিবর্তনের পাশাপাশি এদের সামনে একটি ঋণাত্মক চিহ্ন যুক্ত হয়ে যাবে এবং b এবং cx আগের মতোই থেকে যাবে, অর্থাৎ মাইনাস dx প্লাস b ডিভাইডেড বাই cx মাইনাস a হবে এর ইনভার্স। এখন তোমাদের বই এ ধরনের অনেক উদাহরণ দেওয়া আছে, তোমরা যেটা করবে বই খুলে তো এ ধরনের ম্যাথ এই সূত্র কাজে লাগিয়ে চেষ্টা করে দেখবে যে করা যাচ্ছে কিনা এবং উত্তর মিলে কিনা। অবশ্যই দেখবে যে উত্তরটা মিলে যাচ্ছে এবং এভাবে করে তুমি তোমার সিকিউ কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন দুটোই খুব দ্রুত এফিশিয়েন্টলি উত্তর করতে পারবে। তো আমাদের এখানে ফাংশনের পার্টটা শেষ হয়ে গেল। আরেক প্রকার গুরুত্বপূর্ণ ম্যাথ থাকে, সেটা হচ্ছে এফ সার্কেল জি অথবা জি অফ এক্স অথবা জি সার্কেল এফ অফ এক্স। সো এ ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা অনেক সময় একটু কনফিউজ হয়ে যাই। যদি আমাদের এভাবে এফ অপারেশন জি অফ এক্স, এটাকে ফগ বলে না, আসলে এটাকে বলে এফ সার্কেল জি অফ এক্স অথবা এফ অপারেশন জি অফ এক্স। তো একে আমরা লিখতে পারি এফ অফ জি অফ এক্স, অর্থাৎ এফ এক্স এর ভিতরে জি অফ এক্স এর জায়গায় জি অফ এক্স এর মানটা প্রত্যেক ক্ষেত্রে বসিয়ে দেবে এবং একই সাথে আমরা একে লিখতে পারি জি সার্কেল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স। অর্থাৎ জি অফ এক্স এর যে ফাংশনাল ভ্যালুতে যেখানে যেখানে এক্স থাকবে সেসব জায়গায় আমরা এফ অফ এক্সটা বসিয়ে দেব, তাহলেই আমাদের এই ধরনের ম্যাথ খুব সহজে দ্রুত সমাধান করতে পারবো। তো ফাংশনে আমাদের আলোচনা মূলত এই পর্যন্ত এবং এখান থেকে তোমাদের সিকিউ এমসিকিউ দুটো পার্টি খুব ভালোভাবে কভার হয়ে যাবে। তো এরপরে আমরা যাব আমাদের কাঙ্ক্ষিত বিষয় ক্যালকুলাসে। তো ক্যালকুলাসে যাওয়ার আগে আমি তোমাদের আবারও মনে করিয়ে দেবো, তোমরা বেশি বেশি করে আমাদের এই লাইভ ক্লাসটি শেয়ার করো এবং আমরা একটু আগে জানতে চেয়েছিলাম তোমাদের কাছে যে ফাংশনের বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে কিনা। তো চলো আমরা কমেন্ট থেকে দেখে নিই যে তোমরা ফাংশনের বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছো কিনা। তো ওটা বের করার আগে তো আমরা অন্তরীকরণ কিছুটা শুরু করে ফেলি। তো অন্তরীকরণ এই চ্যাপ্টারে মূলত চারটি জিনিস আছে বা চারটি বিষয় আছে যে যা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে লিমিট, অন্তরীকরণ, ঢালো হার এবং লঘুমান ও গুরুমান। অর্থাৎ চারটি বিষয় হচ্ছে লিমিট, অন্তরীকরণ, বিভিন্ন জিনিসের বিভিন্ন সমীকরণ বা ফাংশনের ঢাল এবং বলে বিভিন্ন রাশির পরিবর্তনের হার এবং বিভিন্ন ফাংশনের লঘুমান ও গুরুমান বের করা। তো এগুলো আমরা সবগুলো আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকে ক্লাস অংশগ্রহণ করছে, অনেকে ভালো গ্রেড ক্লাস বুঝতে পেরেছি, অনেকে বলছে
অনেকে উসামা জামিল খুব আনন্দের অতিশায্যে ইউ বলে আমাদের জানিয়ে দিয়েছে। তারপর আমাদেরকে ডিপি তাজ জানিয়েছে তার কাছে মোটামুটি লেগেছে। ভাইয়া আরো চেষ্টা করা হবে তোমার যেন আরো অনেক ভালোভাবে তুমি বুঝতে পারো সেই বিষয়টি। তো চলো এখন আমরা অন্তরীকরণটা শুরু করি আসলে। তো অন্তরীকরণের প্রথমে আমরা বলেছি, আচ্ছা অন্তরীকরণ লিখে ফেলি, অন্তরীকরণ বা একে আমরা ডিফারেন্সিয়েশন হিসেবেও জানি। তো অন্তরীকরণের শুরুতে আমরা লিমিট এর ধারণাটা বা লিমিটের বিষয়টা করব। তো লিমিট নরমালি আমরা যেভাবে সলভ করি সেভাবে পরীক্ষা খাতায় সিকিউ এর জন্য এলে আমরা ওভাবেই সলভ করব। কিন্তু যখন অবজেক্টিভের জন্য দেওয়া থাকে লিমিট বের করা এবং বেশ বড় রকম দুটি পলিনোমিয়াল বা বহুপদী দিয়ে আমাদের বলা হয় যে লিমিট বের করো, সেটা কিন্তু আমাদের জন্য টাফ হয়ে যায়। তো এজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা নতুন রুল দেখব লিমিট সলভ করা, সেটা হচ্ছে লপিতাল রুল। লপিতাল রুল, সো এটাকে অনেকে এল হসপিটালস রুল অথবা লা হসপিটালস রুল বলে থাকে, আসলে কিন্তু সেটা সঠিক উচ্চারণ না। এর উচ্চারণ হচ্ছে লপিতাল রুল। ফ্রেঞ্চ উচ্চারণ এরকম, সো এই কারণে হয় আমরা ভাষার ভিতরে না যাই। তো এখানে বিষয়টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু মনে করো 3 দেওয়া আছে। তো আমাদের ফাংশনটা আমরা লিখে ফেলি এভাবে, x কিউব প্লাস 2x স্কয়ার, x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 12x মাইনাস 9 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 6 মাইনাস x স্কয়ার মাইনাস x মাইনাস 6। তো আমাদের এর লিমিটিং ভ্যালুটা বের করতে হবে। তো লপিতাল রুলের ক্ষেত্রে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এটি তখনই প্রযোজ্য হবে যখন ফাংশনটি বা এই যে আমাদের রাশিটি দেওয়া থাকবে সেটি 0/0 বা ইনফিনিটি আকারে দেওয়া থাকবে। অর্থাৎ আমাদের এখানে যে ফাংশনটা থাকবে সেখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এর লিমিটিং ভ্যালুটা যে x টেন্ডস টু 3 এখানে বসিয়ে দেখব এবং এখানেও বসিয়ে দেখব যে এখানেও 0 আসবে এবং এখানেও 0 আসবে। অর্থাৎ এখানে এটি 0/0 ফর্মে আছে। তো যেহেতু এটি 0/0 ফর্মে আছে বা যদি এখানে ইনফিনিটি ফর্মেও থাকতো তাহলে আমরা এই লপিতাল রুল ব্যবহার করতে পারতাম। এখানে অবশ্যই তোমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে 0/0 বা ইনফিনিটি এর কথা বলছি আমরা, তো এখানে 0/ইনফিনিটি বা ইনফিনিটি/0 এরকম থাকলে চলবে না, বা 0 ইন্টু ইনফিনিটি টু 0 এভাবে থাকলেও কিন্তু হবে না। হবে কেবল যখন এখানে 0/0 বা ইনফিনিটি আকার থাকবে। তো তখন আমরা কি করব আসলে, তখন যেটা করব সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 3 আমরা কি ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে। ডিফারেন্সিয়েট করা মানে এর অন্তরীকরণ করব। তো একে আমরা এর অন্তরীকরণ কিন্তু খুবই সহজ, আমরা জানি x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ করলে আমরা পাবো কি পাবো n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এই ঘাতটি হয়ে যাবে সহগ এবং এর ঘাত থেকে 1 কমে যাবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 3x স্কয়ার প্লাস 2 দুগুণে 4 4x মাইনাস 12, এবং নিচেও আমরা একই কাজ করব, আমরা পাবো 2x মাইনাস 1 এবং 6 এর অন্তরীকরণ করে আমরা যা পাবো সেটা হচ্ছে 0, কারণ কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবকের অন্তরীকরণের মান 0। তো এখন আমরা দেখো এখানে যদি আমরা এখন 3 এর মান বসাই তাহলে কিন্তু আমরা আর 0/0 আকার পাবো না। তো কি পাবো, আমরা যদি মান বসাই এবং প্রক্রিয়া করি তাহলে দেখা যাবে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে 27 ডিভাইডেড বাই 5। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা আসলে পুরো হিসাবটি করে দেখালাম না, আশা করি তোমরা এই সহজ হিসাবটি খুব সহজেই নিজেরাই পেরে যাবে। তো খেয়াল করে দেখো যে এই ফাংশনটি যখন আমাদের প্রথমে দেওয়া ছিল তখন আমাদের যেটা করতে হতো, নরমালি আমরা যা করি সেটা হচ্ছে এই ফাংশনটিকে আমরা মিডল টার্ম করি, দেন আমরা এক সমান পদগুলো কাটাকাটি করে ছোট করে আনি, তারপর কাজ করি। তো এই প্রসেসটা একটু বড়, যেটা আমরা অবজেক্টিভের ক্ষেত্রে খুব একটা কাজে লাগাতে পারবো না। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখব এখানে এই লিমিটিং ভ্যালুটা বা x টেন্ডস টু যেটাই থাকুক সেটা এখানে বসে যেটা 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্মে বসে কিনা। যদি হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে
এটাকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তারপর আবার মান বসাবো। যদি এখানেও কোনো ক্রমে 0/0 আসতো তো আবার একবার ডিফারেন্সিয়েশন করে আমরা এক পর্যায়ে এমন ভাবে মান নিয়ে আসবো যখন আর 0/0 আসবে না, তারপর মান বসিয়ে দিলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। এভাবে করে আমরা লিমিটের ক্ষেত্রে খুব দ্রুত আমাদের লিমিট এইসব রাশির ক্ষেত্রে খুব দ্রুত বের করে ফেলতে পারি। এগুলো কিন্তু ত্রিকোণমিতিক রাশির ক্ষেত্রেও প্রযোজ্য। তোমরা বইয়ে যে অনেক অনেক উদাহরণ আছে সেগুলো চেষ্টা করে দেখবে যে এই নিয়মে করতে পারছো কিনা। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে অনেক অনেক রুল আছে। তো তার আগে আমরা দেখে নিই আমাদের লাইভ ক্লাসে তোমরা কারা কারা জয়েন করে আছো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নিকিতা ফারহানা আবারও আমাদের জানাচ্ছে এটা খুবই একটা হেল্পফুল ক্লাস হচ্ছে তার জন্য। তারপর আকলিমা আত্মিকা কণিকা আমাদেরকে জানাচ্ছে ভাই একটু স্লো পড়ান। আচ্ছা আপু, আমি আর একটু আস্তে আস্তে তোমাদের জন্য আগাবো। তারপর হিমেল দাস আমাকে বলছে আচ্ছা ক্যালকুলেটর দিয়ে তো এগুলো করা যায়। তো ক্যালকুলেটরই করা যায়, বাট ক্যালকুলেটরে করার চেয়ে এই পদ্ধতিতে করা আমি তোমাকে বলবো তুমি চেষ্টা করে দেখো, এখানে আরো দ্রুত হবে। তারপর ক্যালকুলেটরে তুমি ভুল বাটনে যদি চাপ দিয়ে বসো তাহলে কিন্তু আরো অসুবিধা হতে পারে। তো এটা আরো অনেক সুবিধা। তারপর কানিস ফাতেমা সারা আমাদের জানাচ্ছে থ্যাঙ্কস ভাই অনেক কিছু মনে করিয়ে দেওয়ার জন্য। আসলে আমাদের দুদিন পরেই পরীক্ষা। তো আমাদের ক্লাসের মূল ইচ্ছা ছিল যে তোমাদেরকে মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু মনে করিয়ে দেওয়া বা একটু রিভিশন টাইপ ক্লাস নেওয়া বা নতুন কিছু শেখানো বা নতুন বড় বড় ম্যাথ তোমাদের সাথে আলোচনা করা পরীক্ষার 2 দিন আগে খুব একটা বুদ্ধিমানের কাজ হতো না। তো আমরা ওটা করিও নি। তো আমাকে একজন বলছে 0/0 ফর্ম না আসলে কি? তো এটা হচ্ছে একটা বিশেষ পদ্ধতি যেটা কেবল 0/0 বা ইনফিনিটি ফর্ম আকারে আসলেই আমরা এই ধরনের ম্যাথ সলভ করতে পারবো। যদি 0/0 না আসে তাহলে তোমাকে ফাংশনটা এমন ভাবে পরিবর্তন করতে হবে যেন এটা 0/0 হয়। তো সেটা একটা খুব বড় আলোচনা আমরা যাব না। আমরা কেবল আমাদের পরীক্ষায় অবজেক্টিভের ক্ষেত্রে খুব যখন এগুলোর সাথে খুব কঠিন করা হবে না, তো সেখানে আমরা এগুলো সহজেই ব্যবহার করতে পারবো। তো এরপর আমরা দেখবো যে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েশনের বেশ কিছু রুল। এর মধ্যে একটি হচ্ছে চেইন রুল। চেইন রুল সম্পর্কে আমরা জানি। চেইন রুলটা এরকম যে চেইন বা একটা মালা যখন অনেকগুলো পুঁতি দিয়ে গঠন করা হয়, তুমি যদি একটি পুঁতি ধরে টান দাও পুরো মালাটাই চলে আসবে, আস্তে আস্তে একটা একটা করে সবগুলো পুঁতি চলে আসবে, এভাবে পুরো মালাটা চলে আসে। চেইন রুল আসলে অনেকটা ওভাবেই কাজ করে। তো চেইন রুলের জন্য আমরা একটা উদাহরণ দেখি, তাহলে তোমাদের কাছে হয়তো বিষয়টা মনে পড়ে যাবে বা আরো সহজ হয়ে যাবে। y is equal to √sin √x। তো এখানে খেয়াল করে দেখো যে আমাদের ফাংশনটা x এর নরমাল ফর্মে দেওয়া নেই, x এর ঘাত ফর্মে দেওয়া নেই। আমাদের x এর ফাংশনটা এমন ভাবে দেওয়া আছে এটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশন হিসেবে উপস্থিত করা আছে। তো আমরা যখন একে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আমাদের একবার অন্তরীকরণ করলেই হবে না, আমাদেরকে কয়েক ধাপে বারবার অন্তরীকরণ করতে হবে। তো সেটা কিরকম আমরা দেখি। তো y আমরা এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি আমরা পাবো ddx অফ y। খেয়াল রাখবে এটাকে কিন্তু dy/dx বলে না, এটাকে ddx অফ y বা dy dx বলে। সো এটা আবার অনেক সময় ভাইবা বোর্ডে বা অন্য কোনো মৌখিক পরীক্ষায় তোমাদের কাজে লাগবে যে এটাকে সঠিকভাবে এটাকে বলতে পারো। তো এই বিষয়ে খেয়াল রাখবে। তো এটা যদি হয় প্রথমে আমরা ধরবো এই পুরো জিনিসটাই হচ্ছে আমাদের x। পুরো জিনিসটা যদি আমাদের x হয় তাহলে ভিতরের পুরো জিনিসটা হচ্ছে আমাদের x। তো ভিতরের পুরো জিনিসটা যদি x হয় তাহলে আমরা √x এর ক্ষেত্রে কি জানি, ddx অফ √x ইজ ইকুয়াল টু 1/2 √x, অর্থাৎ ddx অফ √x ইজ ইকুয়াল টু 1/2 √x। সো আমরা এটাই সেখানে এটা লিখে ফেলবো 2 √x, অর্থাৎ ভিতরে যা ছিল sin x হবে না √x হবে। তো আমরা sin √x টা প্রথমবার করে ফেললাম। এখন আমরা দেখবো জাস্ট এইটুকু, এটা এই রুটের অংশটুকু আমরা বিবেচনা করব না, এরপর কেবল sin √x নিয়ে আমরা কাজ করব। তো এটা আমরা জানি sin x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো cos x। তো sin √x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো cos √x। তো আমরা তো x কে আসলে ডিফারেন্সিয়েট করিনি, করেছি sin √x কে। তো আমাদের sin এর কাজটুকু হয়ে গেল, তাহলে আমাদের বাকি থাকলো √x। সো √x কে এবার আমরা ডিফারেন্সিয়েশন করব এবং উপরে আমরা দেখতে পাচ্ছি একে লেখা যায় 1/2 √x। তো একবার আমরা পুরো ভিতরের এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে এটা পেলাম, একবার sin √x কে ডিফারেন্সিয়েট করলে এটা পেলাম,
তারপর একবার শুধু রুট এক্স কে ডিফারেন্সিয়েট করে আমরা এটা পেলাম। সো এভাবে করে আমরা চেইন রুলের মাধ্যমে পুরো আমাদের যে ফাংশনের ভিতরে ফাংশন আকারে যে আমাদের রাশিটি দেওয়া ছিল সেটা আমরা চেইন রুলের মাধ্যমে পুরোপুরি ডিফারেন্সিয়েট করে ফেলতে সক্ষম হলাম। তো আলটিমেটলি আমরা এটা লিখতে পারবো cos root x divided by 4 root x root over sin root x। তো এটি হচ্ছে আমাদের চেইন রুল। বইয়ে তোমাদের বিভিন্ন ধরনের অঙ্ক দেওয়া থাকবে, তার মধ্যে চেইন রুলটি খুব খুব ভাবে অনেক জায়গায় ব্যবহৃত হয়। তো এটা তোমাদের সাথে আলোচনা করে নিলাম, আশা করি তোমাদের এবার চেইন রুলটি দিয়ে অঙ্ক করতে এবং চেইন রুলটি বুঝতে অনেক অনেক সুবিধা হবে। তো এরপর আরেক প্রকার ফাংশন। তো অনেক সময় আমাদের দেওয়া থাকে x টু দি পাওয়ার x বা x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x বা এরকম অনেক কিছু দেওয়া থাকে। তো খেয়াল করো এখানে আমরা চাইলে চেইন রুল ব্যবহার করতে পারবো কিনা। চেইন রুল ব্যবহার করতে পারবো, তবে x টু দি পাওয়ার x যেহেতু আছে, আমরা কোন x কে আগে করব, এই x কে নাকি এই x কে? তো এরকম অনেক কোশ্চেন থাকে। সো এই ধরনের ঘাত আকারে যখন তোমাকে দেওয়া থাকবে তখন আমরা লগারিদমের সাহায্যে নেব। লগারিদম আসলে আবিষ্কৃত হয়েছিল বড় বড় ঘাতের বিষয়ে যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো সমাধান করার জন্য। তো আমরা এক্ষেত্রেও আমরা লগারিদমের এই বিষয়গুলো ব্যবহার করব। তো এর অংশটি করার আগে আমরা দেখতে চাই যে আমরা একটু আগে যে চেইন রুল করালাম তাতে আমাদের তোমাদের অনুভূতি কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আয়মান সাদিক ভাই কমেন্ট করছেন যে জামিল আহমেদ সে ক্লাসটি আরেকবার দেখতে পারবে এবং তাকে আবার এতে এসে আবার উপকৃত হতে পারবে। তোমাদেরকে বলছি যে তোমরা এই ক্লাসটি কিন্তু এখানেই শেষ না, ক্লাসের পরে এই ভিডিওটি আমাদের ওয়েবসাইটে থাকবে, এই ক্লাসটির ভিডিওটি আমাদের পেজে থাকবে, তো ইউটিউবেও থাকবে। তো তোমরা সেখান থেকে আবার ক্লাসটি দেখে নেবে। হয়তো পুরো ক্লাসের সময় এক মুহূর্তের জন্য তোমার মনোযোগ হয়তো বিচ্ছিন্ন থাকতেই পারে, একটা জিনিস মিস করেই ফেলতে পারো। তো ক্লাসটি আরেকবার দেখলে তোমার কাছে পুরো বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। তো তখন তোমরা অনেক উপকৃত হবে। তো এস এফ মঞ্জুরুল আমাকে হাই জানাচ্ছে, তোমাকেও হাই জানাচ্ছি। তারপর নিকিতা ফারহানা, তোমাকে আবারও অনেক ধন্যবাদ, তুমি আমাদের ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করছো, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। জুবাইর হাসনাত সবাইকে জানাচ্ছে যে ক্লাস না করে তোমরা যেন অযথা কথা না বলো, খুব ভালো কথা। চলো আমরা অযথা কথা আমরাও বাদ দিয়ে আমরা পড়ায় ফিরে যাই। এবং সাদমান সৌমিক, তোমাকেও ধন্যবাদ এই চেইন রুলটা খুব মনোযোগ দিয়ে দেখার জন্য। তো ক্লাসে ফিরে আসি চলো। তো x টু দি পাওয়ার x বা y x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x বা এই টাইপ যে ফাংশন গুলো আছে এগুলো কিভাবে আমরা সলভ করব, এই জন্য আমরা লগারিদমের সাহায্যে আগেই বলেছি। ধরে নিচ্ছি আমাদের একটি ফাংশন দেওয়া আছে y is equal to x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x। তো খেয়াল করো x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x। তো এক্ষেত্রে আমাদের পুরো বিষয়টিকে আমরা সহজে যেন ডিফারেন্সিয়েট বা অন্তরীকরণ করতে পারি সেজন্য আমরা চেইন রুলের সাহায্য নেওয়ার আগে আমরা লগারিদম নিব। অর্থাৎ আমরা এখানে দুই পক্ষে লগারিদম বা ln দ্বারা বোঝায় ন্যাচারাল লগারিদম, যার বেজ হয় বা যার ভিত্তি হয় e। সো এই ন্যাচারাল লগারিদম আমরা যদি দুই পক্ষে নিই তাহলে আমরা পাবো ln y is equal to ln x to the power e to the power x। তো আমরা লগারিদমের যে ধর্ম আছে সেখান থেকে আমরা জানি যে এই x এর যে উপর যে পাওয়ারটা সেটা আমরা লগারিদমের সহগ হিসেবে এখানে লিখতে পারবো। তো আমরা এখানে লিখতে পারবো e to the power x ln x। তো খেয়াল করে দেখো এই ফাংশনটা একটু আগে যতখানি ভয়ানক ছিল এখন কত সহজ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা যে ddx of uv অর্থাৎ গুণ আকারে থাকলে যে আমরা ডিফারেন্সিয়েশন করতাম, তো সেই ডিফারেন্সিয়েশনের রুল আমরা এখানে কাজে লাগাবো। তো খেয়াল করে দেখো আমরা যদি ডিফারেন্সিয়েট করি এখন x এর সাপেক্ষে ddx of ln y, তো আমরা পাবো ddx of ln y, আমরা লিখে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ln y সমান ddx of e to the power x ln x। তো এখন ln y কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো 1/y, এবং যেহেতু ln y আছে ln x নেই, সুতরাং আমাদের এমন একটি রাশি থেকে যাবে dy dx। কারণ এটি কোনো যেহেতু x নয় বা x এর কোনো ফাংশন নয়, x এর কোনো ফাংশন এখানে y দ্বারা বোঝাচ্ছে না, সো আমাদের y এর আকারটা এভাবেই রেখে দিতে হবে। আমরা যে ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন পড়েছি সেখান থেকে এই ধারণাটা, এখানে আমরা আর বিস্তারিত করব না। এবং এইখানে আমরা দেখো গুণ আকারে আছে, গুণের সূত্রটা কি ছিল, একটা কমন ধরে আরেকটাকে
ডিফারেন্সিয়েট করা, এবং যেটাকে আমরা প্রথমে কনস্ট্যান্ট রেখেছি বা ধরে রেখেছি সেটাকে ডিফারেন্সিয়েট করা, অন্যটাকে মানে কনস্ট্যান্ট ধরে। সো এখানে আমরা এই প্রথমে আমরা ln x কে কনস্ট্যান্ট ধরে e টু দি পাওয়ার x যদি ডিফারেন্সিয়েট করি, আমরা খুব সহজেই জানি যে ddx অফ e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x কোনো পরিবর্তন হবে না, এবং যোগ চিহ্ন। তো আগের বার আমরা e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করেছি, সো এবার e টু দি পাওয়ার x টা আমাদের এখানে রয়ে যাবে, এবং আমরা ln x কে এবার ডিফারেন্সিয়েট করব। ln x কে ডিফারেন্সিয়েট করলে পাবো আমরা y/1/x। তো এবার আমরা খেয়াল করে দেখি এই যে পুরো রাশিটা এখন আমরা লিখতে পারি dy dx is equal to y into ln x e to the power x plus e to the power x 1/x। তো এই যে রাশিটা, এই রাশিটাকে এখন আমরা এই y এর জায়গায় আবার এই যে শুরু যে মানটা ছিল সেটা আবার এখানে বসাই দেব। সো যদি এখানে আবার বসিয়ে দিই তাহলে আমরা পাবো x to the power e to the power x, এবং আমরা এখান থেকে e to the power x বাইরে কমন আনতে পারি বা ভিতরে রেখে দিতে পারি, তাহলে এই অংশটি হবে আমাদের উত্তর। এভাবে করে আমরা ঘাতের x এর ঘাত হিসাবে যদি x রিলেটেড কোনো রাশি থাকে তাহলে আমরা খুব সহজে লগারিদম ব্যবহার করে এই ধরনের রাশি অন্তরীকরণ করতে পারবো। তো এই পার্টটুকু আমাদের শেষ হয়ে গেল কিভাবে লগারিদম ব্যবহার করে আমরা অন্তরীকরণ আমাদের জন্য খুব সহজ করে দেয়। আর আরেকটি বিষয়, লগারিদমে এই যে ln লিখলাম এটাকে কিন্তু লন বলা হয় না, এটা লন উচ্চারণ না, উচ্চারণ হচ্ছে ln x, ন্যাচারাল লগারিদম ন্যাচারাল x। সো লন x বলাটা আসলে একটু ভুল শোনায়, এবং এটা আসলে ভুল, এটা পড়তে হবে তোমাদের ln x হিসাবে। তবে আমাদের সাধারণভাবে আমরা লন x বলতে বলতে অনেকে প্রচলিত হয়ে গেছি, সো ওটাও চাইলে ব্যবহার করতে পারো, বাট সঠিকটা হচ্ছে ln x। তো এরপর আসে লঘুমান ও গুরুমান। লঘুমান ও গুরুমান এই ম্যাথগুলো একটু বড় হয়, তো আমরা এটা তোমাদের একটু আইডিয়া দেবো যে কিভাবে করতে হয়। তো লঘুমান ও গুরুমানের ম্যাথগুলো যখন করবে তখন যেটা করবে যে কোনো একটা ফাংশন তোমাকে দেওয়া থাকবে, সেই ফাংশনটা একবার ডিফারেন্সিয়েট করবে, অর্থাৎ তোমাকে একটি ফাংশন f of x দেওয়া আছে, তো এই ফাংশনটাকে তুমি একবার ডিফারেন্সিয়েট করে পাবে তুমি f প্রাইম x, ঠিক আছে। তো f প্রাইম x পাবে, তো f প্রাইম x ইজ ইকুয়াল টু 0 বসাবে, তাহলে তোমাকে যে ফাংশনটা দেওয়া হলো সেই ফাংশনের থেকে তুমি x এর বিভিন্ন মান পাবে। তো x এর বিভিন্ন মান পাওয়ার পরে এই f of x টাকে তোমরা আরেকবার ডিফারেন্সিয়েট করবে, এবং এক্ষেত্রে সাধারণত খুব সহজ ফাংশন দেওয়া হয়, যেমন 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এরকম টাইপ কিছু একটা থাকবে। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা, সো আমরা প্রথমবার পাবো 6x প্লাস মাইনাস 2। তো এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি আমরা পাবো কি শুধু 6। তো f ডাবল প্রাইম মানে ডাবল প্রাইম দ্বারা বোঝাচ্ছে এখানে f of x কে দুইবার ডিফারেন্সিয়েট করা। এই যে f ডাবল প্রাইম x, এখানে আমরা x এর এই যে ভ্যালুগুলো আমরা পাবো 1 2 3 যাই পাই না কেন এখানে বসাবো। যদি f ডাবল প্রাইম x x এর ভ্যালুগুলোর জন্য নেগেটিভ হয়, মানে শূন্যর চেয়ে কম মান পাই, তাহলে আমরা ওই বিন্দুতে গুরুমান পাবো। তখন যে x এর যে ভ্যালুর জন্য আমরা এখানে বসিয়ে শূন্যের চেয়ে কম মান পেলাম সেই মানটি এখানে বসাবো, তাহলে আমরা এখানে পেয়ে যাব এর গুরুমান। আর যদি গ্রেটার দ্যান 0 পাই, অর্থাৎ এখানে এমন একটি ভ্যালু ছিল যেটা f ডাবল প্রাইম x এ বসানোর পর একটা পজিটিভ মান পেলাম, তাহলে আমরা সেখানে পাবো লঘুমান। এখন এখানে কেন x শূন্যের চেয়ে বড় বা শূন্যের চেয়ে ছোট হওয়ার কারণে লঘুমান গুরুমান ইত্যাদি পাওয়া গেল, এটা আসলে একটু বড় আলোচনা, বা এই থিওরিটিক্যাল পার্টটা একটু বেশি বড়, তো আমরা পরীক্ষা 2 দিন আগে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব না। তো খেয়াল রাখবে যে এই লঘুমান গুরুমানের অংশটি তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবে, কারণ এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে পরীক্ষা অবশ্যই আসার মতো বিষয়। তো এছাড়াও এইখানে থাকে বিভিন্ন ধরনের ঢাল ও হার বিষয়ক অঙ্ক, যেগুলো আমি তোমাদের বলবো বোর্ডের বোর্ডের আগের বছরগুলোতে আসা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো প্র্যাকটিস করলেই তোমরা পেয়ে যাবে, এবং এগুলো খুব সহজ, ওগুলো নিয়ে আলাদাভাবে আলোচনা আসলে কিছু নেই। তো এরপর আমরা চলে যাব আমাদের আরেকটি পার্ট, সেটা হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। এটি আরো একটি গুরুত্বপূর্ণ অংশ। ক্যালকুলাস দু ধরনের, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যেখানে আমরা অন্তরীকরণ করি, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস যেখানে আমরা যোগজীকরণ করি, অর্থাৎ কোনো কিছু ভাঙা ভাঙা অংশ থাকে, আমরা সেগুলো নিয়ে একবারে কতখানি জায়গা জুড়ে আছে, তার ক্ষেত্রফল, আয়তন, এই সব জিনিস সাধারণত আমরা যোগজীকরণ থেকে নির্ণয় করে থাকি। তো আমরা এই যোগজীকরণ শুরু করার আগে আমরা আরো কিছু কমেন্ট দেখতে চাই তোমাদের। ইমরান হোসেন রাকিব জিজ্ঞেস করছে আমাদের x টু দি পাওয়ার x এটা কিভাবে করবা।
ভাইয়া খেয়াল করো, এই যে x টু দি পাওয়ার x তুমি যখন একবার লগারিদম নেবে, একবার লগারিদম নেওয়ার পরে তোমার যে ফাংশনটি আসবে সেটা হবে x টু দি পাওয়ার x ইনটু ln x। এরপর তুমি করবে কি, এটাকে আবার লগারিদম নেবে, তাহলে পাবে তুমি x ইনটু ln x এরকম কিছু একটি রাশি। তো তখন তুমি যেটা করবে, এই অঙ্কটা একটু বড় হবে এবং ওই অঙ্কটা যদি আমরা এখানে করতে যাই বেশ সময় খেয়ে নেবে আমাদের, এবং আমরা আমাদের গুরুত্বপূর্ণ যোগজীকরণ অংশটাই পড়তে পারবো না। সো ওটা তুমি বাসায় চেষ্টা করবে এবং দেখবে খুব সহজেই তুমি এটি পেরে গেছো। এখন আমার কথা আমি জানাচ্ছে, সে বিন্যাস সমাবেশ খুব অপছন্দ করে। আসলে খুব মজার একটি বিষয়, তুমি যদি একদিন 2 দিন একটু ভালো করে সময় দাও, খেয়াল করবে যে এটা আসলে খুব সহজেই তুমি পেয়ে যাবে। এবং এস এম বায়েজিদ আহমেদ বলছে অসম লাগছে, এবং এমডি জাহিদুল হাসান তন্ময় আমাদের জানাচ্ছে আমাদের ক্লাসের জন্যই সে এতদিন ধরে অপেক্ষা করছিল। ভাই তোমাকে অনেক ধন্যবাদ, তোমাদের এই ধরনের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগছে, এবং তোমাদের জন্য যে আমি যেখানে ক্লাস নিতে দাঁড়িয়েছি আমার বিন্দু মাত্র কষ্ট কিংবা ক্লান্তি লাগছে না তোমাদের সাথে কথা বলতে, বরঞ্চ আমার এত ভালো লাগছে যে আমি অনেক সময় দ্রুত কথা বলছি এবং তোমরা আমাকে জানাচ্ছ ভাইয়া একটু আস্তে কথা বলেন। তো চলো আমরা এবার ইন্টিগ্রেশনে ফিরে যাই। তো অন্তরীকরণের পার্টটা শেষ, আমরা এবার যোগজীকরণ দেখব বা ইন্টিগ্রেশন। যোগজীকরণ থেকে তোমাদের পরীক্ষায় একটি অংশ অবশ্যই থাকে। তো যোগজীকরণের জন্য আমরা যে বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়েশন দেখেছি, ডিফারেন্সিয়েশন সম্পর্ক, যেমন ডিফারেন্সিয়েশন অফ sin x with respect to x, that is ddx of sin x is equal to cos x, ddx of cos x is equal to minus sin x। এখন ইন্টিগ্রেশনের ওইসব সম্পর্ক হচ্ছে মূলত তোমরা ডিফারেন্সিয়েশনের সম্পর্কগুলো পেয়েছিলে তার সম্পূর্ণ উল্টো, অর্থাৎ ddx of sin x হবে ddx of cos x এর উল্টো মান, অর্থাৎ ddx of cos x হবে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ sin x হবে মাইনাস cos x। এভাবে করে বিভিন্ন ধরনের সম্পর্ক। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রথমে একটি সূত্র দেখে এসেছি, ইন্টিগ্রেশন সাইন আমরা সবাই জানি, u v w, মনে করো তিনটা আছে এভাবে যোগ dx। এই u v w দিয়ে আমরা বিভিন্ন ফাংশন বোঝাচ্ছি, এখানে যে কোনো ফাংশন বসতে পারে। এখানে এর ধর্মটি হচ্ছে এভাবে যোগ আকারে থাকলে সেটা প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে রাখা যায়, u dx প্লাস v dx প্লাস ইন্টিগ্রেশন অফ w dx। সো এখানে আমরা তিনটি অংশ যোগ আকারে থাকে আলাদা আলাদা লিখতে পারছি, কিন্তু যখন গুণ আকারে থাকে তখন আর কি এই সূত্রটি এভাবে লেখা যায় না। গুণ আকারে থাকলে ডিফারেন্সিয়েশন যেমন খুব সহজে আমরা করে ফেলেছি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কাজটা অতটা সহজ না, একটু এখানে বিষয় আছে খেয়াল রাখার। হচ্ছে ইন্টিগ্রেশন অফ u v dx। এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে তুমি একটা ফাংশনকে ধরবে, বাইরে রাখবে এবং আরেকটা ফাংশনকে ইন্টিগ্রেট করবে v dx। এরপর তুমি একটি নেগেটিভ চিহ্ন দিবে, নেগেটিভ চিহ্ন দেওয়ার পর বড় একটা ইন্টিগ্রেশন সাইন দিবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এবং এখানে হবে এই যে ফাংশনটা যেটা তুমি প্রথমবার ইন্টিগ্রেট করনি সেই ফাংশনটাকে এবার তুমি ডিফারেন্সিয়েট করবে, অর্থাৎ x এর সাপেক্ষে সেটাকে ডিফারেন্সিয়েট করবে du dx। এবং এই যে du dx আছে একে গুণ দেবে আবার ইন্টিগ্রেশন অফ v dx, এবং এটার ভিতরে আবার dx। অর্থাৎ এখানে কি হচ্ছে খেয়াল করো, আমি u কে ডিফারেন্সিয়েট করলাম এবং v কে আবার ইন্টিগ্রেট করলাম, এবং এই দুটি ডিফারেন্সিয়েট করার পর বা অন্তরীকরণ করার পর যে রাশি পেলাম, একে যোগজীকরণ বা ইন্টিগ্রেট করার পর যে রাশি পেলাম, এই দুটি রাশির গুণফলকে আবার আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। সো পুরো সূত্রটা একটু জটিল আকার ধারণ করছে, এটাকে খুব সহজভাবে আমরা এর পরে দেখব কিভাবে করা হয়। তো এটাকে আমরা uv মেথডও বলে থাকি। তো আমাদের এই সূত্রটা এখানে আমরা রেখে দিলাম, বা এখান থেকে মুছে ফেলছি যেন পরের অংশ একটু বড় করে আমি তোমাদের দেখাতে পারি। তো খেয়াল করে দেখো, আমরা একটি ফাংশন মনে করো আমি ধরে নিচ্ছি i is equal to x cube sin 2x, sin 2x। তো আমাকে একে, এবং এখানে অবশ্যই dx টা লিখতে হবে, dx না লিখতে কিন্তু বিষয়টি ভুল হয়ে যাবে। তো এখানে আমাকে এই রাশিটিকে ইন্টিগ্রেট করতে হবে। খেয়াল করো এখানে একটি আছে x কিউব আর একটি আছে sin 2x, তো দুটি রাশি আছে। তো গুণের সূত্র অনুসারে আমরা একটিকে u ধরবো এবং আরেকটিকে v ধরবো, এবং একটিকে ডিফারেন্সিয়েট আর একটি ইন্টিগ্রেট করব। সো এটার জন্য আমাদের একটি সূত্র অনেকেই আমরা জানি, সেটা হচ্ছে LIATE,
LIATE লিয়াক্ট অনেকে উচ্চারণ করে থাকে, তোমার যেভাবে ইচ্ছা উচ্চারণ করো। LIATE এই সিরিয়াল দিয়ে আসলে আমি কি বোঝাচ্ছি? এল দিয়ে বোঝাচ্ছে লগারিদম, আই দিয়ে ইনভার্স ফাংশন, এ দিয়ে বোঝাচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, টি দিয়ে বোঝাচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ই দিয়ে বোঝাচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স জনিত যে ফাংশনগুলো। তো এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে আসলে একটা সিরিজ বোঝায় যে আমরা কোন রাশিটাকে আমরা আগে ইউ ধরবো, কোন রাশিটাকে ইউ ধরবো। এখানে যে আগে আছে সেটাকে আমরা ইউ ধরবো। এখানে খেয়াল করো, এখানে আমরা অ্যালজেব্রিক ফাংশন একটা এক্স কিউব আছে এবং আরেকটি আছে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন টি। এ যেহেতু আগে আছে তো আমরা ইউ ধরবো কাকে? ইউ ধরবো আমাদের এক্স কিউবকে এবং ভি ধরবো আমাদের সাইন টু এক্স কে। অর্থাৎ আমাদের LIATE এই ফর্ম থেকে আমরা কোনটাকে ইউ ধরবো এবং কোনটাকে ভি ধরবো সেটা আমরা বুঝতে পারি। যে আগে থাকবে তাকে ইউ ধরবো এবং বাকিটা অবশ্যই ভি। তো এখন খেয়াল করো যে LIATE করার জন্য আমরা প্রথমে এক পাশে লিখবো ইউ আর এক পাশে লিখবো ভি। তো প্রথমে আমরা যে কাজটা করব যে আমাদের ইন্টিগ্রেশন এই মানে লাইনে লাইনে না করে আমরা পাশে বড় জায়গা নিয়ে করব এবং এটা তোমরা পরীক্ষার খাতায় করতে পারবে, কারণ এই ক্ষেত্রে এটাই হচ্ছে নিয়ম। তো প্রথমে আমরা এক্স কিউবকে এক্স কিউবের মতোই রেখে দিব, কিন্তু এই যে সাইন টু এক্স আছে এটাকে আমরা একবার ইন্টিগ্রেশন করবো। অর্থাৎ আমরা সূত্রে খেয়াল করেছিলাম এর আগে যে আমরা ইউ কে ডিফারেন্সিয়েট করছি এবং ভি কে ইন্টিগ্রেট করছি। অর্থাৎ খেয়াল রাখবে ইউ কে ডিফারেন্সিয়েট এবং ভি কে ইন্টিগ্রেট করা। তো ইউ কে আমরা প্রথমের ক্ষেত্রে প্রথম এভাবেই রেখে দেব, কিন্তু ভি কে আমরা ইন্টিগ্রেট করব একবার। ভি কে একবার ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? সাইন টু এক্স কে যদি ইন্টিগ্রেশন করি আমরা পাবো মাইনাস হাফ কজ টু এক্স। সো এটা কিভাবে আসলো? এটা তোমাদের ইন্টিগ্রেশনের বইয়ের শুরুর দিকের চ্যাপ্টার গুলোতে এই সহজ সহজ সম্পর্কগুলো ইন্টিগ্রেশনে সেগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা শিখে রাখবে যেন এই ধরনের হিসাব খুব দ্রুত সহজে করতে পারো। তো এরপর আমরা কি করব? এটা সম্পূর্ণরূপে শূন্য না হয়ে যাওয়া পর্যন্ত বা এক্স বিবর্জিত হয়ে না হয়ে যাওয়া পর্যন্ত একবার এটাকে ডিফারেন্সিয়েশন এবং একবার এটাকে ইন্টিগ্রেট করব। সো এর পরের বার আমরা একে একবার ডিফারেন্সিয়েট করে লিখব 3x স্কয়ার। সো এটাকে প্রথমবার যেভাবে ছিল সেভাবে রেখেছি, কিন্তু ভিটাকে একবার ইন্টিগ্রেট করেছি। দ্বিতীয়বার এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করেছি এবং এটাকে আবার ইন্টিগ্রেট করব। আবার ইন্টিগ্রেট করলে আমরা পাবো হাফ সাইন 2x। সো মাইনাস হাফ একবার ছিল, আরেকটি হাফ আসবে, সুতরাং আসবে -1/4 sin 2x। তো এবার আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা কি পাবো? 3 × 2 6, x এর পাওয়ার 1 কমে যাবে এবং এটাকে আবারও আমরা ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে আমরা পাবো যে আরেকটি মাইনাস হাফ চলে আসবে, যেহেতু প্রথমে sin 2x দিয়ে শুরু হয়েছিলাম, তো তখন হবে 1/8। তোমরা চাইলে অংশটি ভেঙে ভেঙে আলাদাভাবে করে দেখাতে পারো, তাহলে তোমাদের হয়তো অনেকের হিসাব করতে সুবিধা হতে পারে। তো 1/8 আমরা যখন লিখছি তখন এই sin 2x এর জায়গায় আমরা এবার লিখব cos 2x। তো এভাবে করে আসার পরে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করব, তখন আমরা এখানে পাবো 6 এবং এখানে আমরা পাবো cos 2x কে ইন্টিগ্রেট করে আমরা পাবো হাফ sin 2x, দ্যাট ইজ আমরা লিখতে পারি 1/16 sin 2x। এখন আমরা যেটা করব, এর আগে প্লাস এর আগে মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, তো এটা এবং এটা u * v গুণ করে আমরা রাশি বরাবর লিখে যাব। অর্থাৎ এখানে আমরা লিখব x³ * -half cos 2x এবং এখানে প্লাস ছিল, তো এর পরের বার আমরা মাইনাস চিহ্ন দিব এবং এই দুটি গুণ করে লিখব। এই দুটি গুণ করে লেখার পর আমরা আবার প্লাস চিহ্ন দেব, তারপর এই দুটি গুণ করে লিখব, তারপর আবার আমরা মাইনাস চিহ্ন দেব এবং এই দুটি গুণ করে লিখব। সো এভাবে করে লেখার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। আমরা জায়গা এবং সময় স্বল্পতার কারণে আমি পুরো রাশিটি গুণ করে দেখাচ্ছি না, তবে এটা খুব সহজ একটা গুণ, তোমরা নিজেরাই করতে পারবে। এভাবে করে আমরা এই কোনো গুণাকারে থাকা দুটি রাশির ইন্টিগ্রেশন এর কাজটি করতে পারি এবং এটাকে ইউভি মেথড বলা হয়। আমাদের পরীক্ষায় যত ধরনের ম্যাথ আসে তার মধ্যে ইউভি মেথডের ম্যাথগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। তো ক্লাসের এই পর্যায়ে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে তোমরা ক্লাসে কতটা অংশগ্রহণ করছো এবং তোমাদের কেমন লাগছে। একজন জানাচ্ছে LIATE ভুয়া, দেখতে হবে আসলে কোনটা করলে সহজ হয়। এটা একটা যৌক্তিক কথা। আসলে
LIATE এর চেয়ে তুমি আসলে তুমি হয়তো যদি সময় না থাকে সময় থাকে তোমার হাতে, খেয়াল করবে যে কোনটা ডিফারেন্সিয়েট করে আসলে তোমার সহজে এক্স বর্জিত করতে সুবিধা হয়। সাধারণত ত্রিকোণমিতিক রাশিগুলো ডিফারেন্সিয়েট করে এক্স বর্জিত করা যায় না, একটার পর একটা ঘুরে ফিরে আসতেই থাকে। সো আমরা সাধারণত এটাকে এর আগে ডিফারেন্সিয়েট করে থাকি। সো এরকম করে তোমাকে আসলে দেখতে হবে যে কোনটা ডিফারেন্সিয়েট করলে সুবিধা হয়, কোনটা ইন্টিগ্রেট করলে সুবিধা হয়। সো এই ধরনের হিসাব নিকাশ যদি না করার সময় থাকে তাহলে ভাই LIATE তুমি ফলো করো, অন্যথায় তুমি যদি নিজে পারো তো খুবই খুবই ভালো, তুমি বেশি করে অবশ্যই প্র্যাকটিস করেছো বাসায়, এজন্যই তুমি পারছো। তো একজন জানছে ভাই ধুর এত জটিলতা কেন, মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা। ভাইয়া এই বিষয়গুলো আসলে খুব সহজ, তুমি যদি প্রথমবার দেখো তাহলে তোমার কাছে অনেক জটিলই মনে হবে, কিন্তু তুমি যদি বেশ কয়েকবার এই ম্যাথগুলো প্র্যাকটিস করো দেখবে যে তোমাকে বারবার এখানে লিখেও করতে হচ্ছে না, তুমি এটা নিজেই মুখে মুখে একবার ইন্টিগ্রেশন, একবার ডিফারেন্সিয়েশন, একবার ইন্টিগ্রেশন, বিয়োগ একবার ইন্টিগ্রেশন, একবার ডিফারেন্সিয়েশন, একবার ইন্টিগ্রেশন, যোগ একবার ডিফারেন্সিয়েশন, একবার ইন্টিগ্রেশন, এভাবে করে তুমি অগ্রসর হবে। দেখবে যে তুমি বিষয়টি পুরোটা মুখোমুখি করে দিতে পারছো, তোমার আর বারবার লিখে এত হিসাব করে করতে হচ্ছে না। পুরো বিষয়টি আসলে প্র্যাকটিস। ম্যাথ বোঝা হচ্ছে তোমার প্রাথমিক দায়িত্ব, কিন্তু ম্যাথ পারার জন্য তোমাকে যেটা করতে হবে প্র্যাকটিস। তুমি ম্যাথের থিওরি একবার বুঝে যদি ফেলে রাখো, তুমি অবশ্যই পরে গিয়ে দেখবে যে তোমার আর থিওরি বাকি অংশ মনে থাকছে না, তুমি আর ম্যাথটা করতে পারছো না। ম্যাথ করতে পারা বা গাণিতিক সমস্যা সমাধান করতে পারা অবশ্যই মূল যে বিষয়টি সেটি হচ্ছে তুমি কতখানি প্র্যাকটিস করো, তুমি ম্যাথের পেছনে কতখানি সময় ব্যয় করছো। তো এই অংশটি আমরা দেখলাম, এবং এগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পরীক্ষা না, এটা তুমি ভর্তি পরীক্ষায় গেলেও তোমার এই ধরনের ম্যাথ খুব গুরুত্বপূর্ণ। সো আমাদের ক্লাস প্রায় এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি যে আমরা বলেছি। সো যোগজীকরণের এছাড়াও আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে যোগজীকরণ দ্বারা ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমি বলবো যে ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাথগুলো অনেক বড় হয়, আর এই এত বড় ম্যাথ দেখানো আসলে আমাদের সময়ের সাপেক্ষেও আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো তোমরা বইয়ের আগের বছরগুলোতে যেসব ইম্পর্টেন্ট অঙ্কগুলো এসেছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, কারণ আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে একই ম্যাথগুলো ভিন্ন ভিন্ন ফাংশন দিয়ে জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়। জাস্ট একই ম্যাথ কিন্তু ফাংশনটা ভিন্ন ভিন্ন। আগে তোমাকে দেওয়া হয়েছিল দুটো 100 টাকার নোট, এবার হয়তো তোমাকে ফাংশনটা করার জন্য 4টা 50 টাকার নোট দিল, মানে একই জিনিস ভিন্নভাবে উপস্থাপন করে অঙ্কগুলো দেওয়া হয়। সো ওই বোর্ডের ইম্পর্টেন্ট অঙ্কগুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলেই তোমার এই যোগজীকরণের ক্ষেত্রফল সম্পর্কিত বিষয়গুলো হয়ে যাবে। তো এরপর আমরা দেখবো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির জন্য তোমরা আমাকে অনেকেই বলেছো যে ত্রিকোণমিতির ম্যাথগুলো ভাই আমাদের দেখান টাইপ টাইপ আকারে। এটা খুব ভালো একটা বুদ্ধি যে ত্রিকোণমিতির ম্যাথগুলো যদি আমরা একটা টাইপ আকারে এনে রাখতে পারি, তারপর যদি তোমাদের দেখাই তাহলে তোমাদের বুঝতে অনেক অনেক সুবিধা হবে এবং সবগুলো ম্যাথ পারবে। কিন্তু ত্রিকোণমিতির বিষয়টি হচ্ছে যে ত্রিকোণমিতি আসলে পরবর্তীতে গিয়ে তোমরা জীবনের পরবর্তী পর্যায়ে লেখাপড়া করতে গিয়ে দেখবে যে ত্রিকোণমিতি দিয়ে বড় বড় যে বিভিন্ন সমীকরণ সেগুলো সংক্ষিপ্ত করে আনা হয়, এবং এই পুরো বিষয়টি একটা কৌশলের উপর ডিপেন্ড করে। সো ত্রিকোণমিতি আসলে সম্পূর্ণটাই কৌশল। সো ত্রিকোণমিতির জন্য আমি তোমাদের বলবো একই রকম যে বোর্ডের ইম্পর্টেন্ট ম্যাথগুলোই তোমরা প্র্যাকটিস করে যাবে এবং সেখান থেকেই আসবে, খুব বেশি পার্থক্য হয় না। তবে অবশ্যই এবং অবশ্যই উদাহরণের ম্যাথগুলো দেখবে, সেখান থেকে কিন্তু ত্রিকোণমিতিতে প্রায় অঙ্ক আসবে, এবং উদাহরণের ম্যাথগুলো খুব খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাকে পরবর্তীতে তোমার যে অনুশীলনের অঙ্কগুলো সেগুলো করতে তোমাকে সাহায্য করবে। সো ত্রিকোণমিতি চ্যাপ্টারে তোমার যে প্রথমে আরেকটা চ্যাপ্টার থাকে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত, সেখান থেকে ক্ষেত্রফল সম্পর্কিত ম্যাথ আসে। এগুলো খুব সহজ, যে বৃত্তের পরিধি হচ্ছে 2πr। এই 2π তোমাকে বলা হলো বৃত্তাকার পথ আমি 5 বার ঘুরে আসলাম। সো তখন কি হলো, তুমি 2πr পথটা 5 বার ঘুরে আসলে এবং বৃত্তাকার পথের ব্যাসার্ধ তোমাকে দেওয়া হলো। সো তুমি শুধু জাস্ট 5 গুণ 2πr বের করে ফেলবে, এবং যদি তোমাকে বেগ বের করতে বলা হয় তোমাকে সময় দেওয়া থাকবে, তুমি সেটা ভাগ করে দিবে। এটা খুব সহজ, আমাদের আগের ছোট ক্লাসের অঙ্কগুলোর মতো এগুলো থাকে এবং সেগুলো তুমি পারবে। এবং সবশেষে আমরা একটা কথা অবশ্যই বলবো যে ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ, এই ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফগুলো পারার জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে যতগুলো গ্রাফ সম্ভব তুমি গ্রাফগুলোর চেহারাটা একবার দেখে যাবে যে একটা গ্রাফ কেমন হয়। যেমন সাইন এক্স এর কার্ভটা এরকম হয়, কজ এক্স এর কার্ভ যদি দেখি সেটা এরকম হয়, টেন এক্স এর কার্ভ এরকম হয়, এরকম বিভিন্ন রকম হয়ে থাকে।
সো এই যে কার্ভগুলো, এগুলোর চেহারা যদি তুমি একবার দেখে থাকো, তাহলে পরীক্ষা হলে যদি আসেও তুমি খুব দ্রুত অনেকগুলো বিন্দু সাহায্য ছাড়াই এই ম্যাথগুলো দ্রুত সমাধান করতে পারবে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তো তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে, সেটা হচ্ছে আমরা বাংলা ইংরেজির পরে এখন ম্যাথের জন্য নতুন স্মার্ট বুক নিয়ে আসছি তোমাদের জন্য। তোমরা আগামী কিছুদিনের মধ্যেই আজকে আমাকে বলা হচ্ছে আজকে রাত 10টার মধ্যেই তোমরা ম্যাথের স্মার্ট বুক পেয়ে যাবে। এটা খুব খুব মজার বিষয়। আশা করি তোমরা সবাই স্মার্ট বুকটি দেখবে, কারণ এটা খুব 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 পছন্দের বিষয় আমার একটি। এবং এখানে যে কত সুন্দরভাবে ম্যাথ তোমাদের জন্য উপস্থাপন করা হয়েছে এবং কত সহজভাবে তোমাদের কাছে তুলে ধরা হয়েছে, তোমরা দেখে নিজেরাই সেটা বুঝতে পারবে। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। তোমরা আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি না বুঝে একটু অসুবিধা থাকে, ক্লাসটি আর একবার দেখে নিবে বা ওই অংশটুকু আর একবার দেখে নিবে, তাহলে তোমাদের কাছে পুরো বিষয়টি অনেক পরিষ্কার হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। দেখা হবে আগামী শুক্রবার এই আমাদের ম্যাথমেটিক্সের দ্বিতীয় পার্ট নিয়ে। ধন্যবাদ।